বাংলা সাহিত্য চর্চা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমরা শুরু করেছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাসের ধারাবাহিক পাঠ ও পর্যালোচনা। এর আগের পর্বে আমরা প্রথম পরিচ্ছেদ এবং দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে এসেছি। প্রথম পরিচ্ছেদ ছিল নগেন্দ্রের নৌকাযাত্রা, যেখানে নগেন্দ্রনাথ, জমিদার নগেন্দ্রনাথ নৌকায় ভ্রমণ করছেন। তিনি কলকাতা যাচ্ছেন। নদীপথে ভ্রমণের সময় একদিন হঠাৎ আকাশে মেঘ জমে এবং প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। মাঝি তাকে আশ্বস্ত করলেও পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। শেষ পর্যন্ত তিনি নৌকা থেকে নামতে বাধ্য হন এবং একা আশ্রয়ের খোঁজে একটি গ্রামে পৌঁছন। অনেক কষ্টে তিনি একটি পুরনো ইটের বাড়িতে পৌঁছন। আমরা দ্বিতীয় পরিচ্ছেদে দেখেছি তিনি আশ্রয়ের সন্ধানে গ্রামের দিকে রওনা দেন। চারদিকে ঘন অন্ধকার, ভয়ঙ্কর পরিবেশ এবং প্রকৃতির বিভিন্ন শব্দে পরিস্থিতি আরও ভীতিকর হয়ে উঠেছে। অনেক কষ্টে তিনি একটি পুরনো ভগ্নপ্রায় ইটের বাড়িতে পৌঁছন এবং সেখানে প্রবেশ করেন, যা পরবর্তী ঘটনার সূচনা করে। দ্বিতীয় পরিচ্ছেদের দ্বীপ নির্বাণ অংশে আমরা দেখেছি নগেন্দ্র একটি ভগ্নপ্রায় নির্জন গৃহে প্রবেশ করে এক করুণ দৃশ্য প্রত্যক্ষ করেন। গৃহটি একসময় সমৃদ্ধশালী হলেও বর্তমানে সম্পূর্ণ নিঃস্ব ও পরিত্যক্ত। ভেতরে প্রায় কোনো আসবাব নেই, সব ভাঙাচোরা, নোংরা এবং জনশূন্য, কেবল কীটপতঙ্গের বাস। একটি কক্ষে আলো দেখে নগেন্দ্র সেখানে প্রবেশ করে দেখেন এক বৃদ্ধ মৃত্যুশয্যায় শায়িত এবং তার পাশে এক কিশোরী কন্যা রয়েছে। মেয়েটির নাম কুন্দনন্দিনী। তাদের দারিদ্র্য ও নিঃসঙ্গতার করুণ চিত্র ফুটে ওঠে। জানা যায় একসময় তাদের পরিবারে ঐশ্বর্য, আত্মীয় স্বজন, দাসদাসী সবই ছিল, কিন্তু ধীরে ধীরে সব হারিয়ে গেছে। প্রথমে গৃহিণীর মৃত্যু, পরে একমাত্র পুত্রের মৃত্যু, সবশেষে শুধু বৃদ্ধ পিতা ও কন্যা একে অপরের ভরসা হয়ে বেঁচেছিল। বৃদ্ধ কন্যাকে বিয়ে দিতে পারেননি, কারণ সেই তার একমাত্র আশ্রয় ছিল। কিন্তু হঠাৎ মৃত্যুর মুখোমুখি হয়ে তার সবচেয়ে বড় দুশ্চিন্তা হয় তার মৃত্যুর পর কুন্দনন্দিনীর কি হবে। কষ্টে ভরা শেষ মুহূর্তে তিনি মৃত্যুবরণ করেন। কুন্দনন্দিনী পিতার মৃতদেহ বুকে নিয়ে নিঃসঙ্গভাবে বসে থাকে। বাইরে ঝড় বৃষ্টি আর ভেতরে নিভু নিভু প্রদীপের আলোয় দৃশ্যটি অত্যন্ত বেদনাময় হয়ে ওঠে। সবকিছু নীরবে দেখে নগেন্দ্র চুপচাপ সেখান থেকে সরে যান। এই ছিল দ্বিতীয় পরিচ্ছেদের কাহিনীর সারসংক্ষেপ। আজকে বিষবৃক্ষ উপন্যাসের তৃতীয় পরিচ্ছেদ, যার শিরোনাম ছায়া পূর্বগামিনী। নিশীথ সময় ভগ্ন গৃহমধ্যে কুন্দনন্দিনী ও তাহার পিতার শব। কুন্দ ডাকিল, বাবা। কেহ উত্তর দিল না। কুন্দ একবার মনে করিল পিতা ঘুমাইলেন, আবার মনে করিল বুঝি মৃত্যু। কুন্দ সে কথা স্পষ্ট মুখে আনিতে পারিল না। শেষে কুন্দ আর ডাকিতেও পারিল না, ভাবিতেও পারিল না। অন্ধকারে ব্যজন হস্তে যেখানে তাহার পিতা জীবিতাবস্থায় শয়ান ছিলেন, এক্ষণে যেখানে তাহার শব পড়িয়াছিল, সেইখানেই বায়ু সঞ্চালন করিতে লাগিলেন। নিদ্রায় শেষে স্থির করিল, কেননা মরিলে কুন্দের দশা কি হইবে। দিবারাত্রি জাগরণে এবং এক্ষণকার ক্লেশে বালিকার তন্দ্রা আসিল। কুন্দনন্দিনী রাত্রি দিবা জাগিয়া পিতৃসেবা করিয়াছিল। নিদ্রাকর্ষণ হইলে কুন্দনন্দিনী তালবৃন্ত হস্তে সেই অনাবৃত কঠিন শীতল হর্মতলে আপন মৃণাল নিন্দিত বাহুপরি মস্তক রক্ষা করিয়া নিদ্রা গেল। তখন কুন্দনন্দিনী স্বপ্ন দেখিল যেন রাত্রি অতি পরিষ্কার জ্যোৎস্নাময়ী, আকাশ উজ্জ্বল নীল। সেই প্রভাময় নীল আকাশমণ্ডলে যেন বৃহৎ চন্দ্রমণ্ডলের বিকাশ হইয়াছে। এত বড় চন্দ্রমণ্ডল কুন্দ কখনো দেখে নাই। তাহার দীপ্তি অতিশয় ভাস্বর, অথচ নয়ন স্নিগ্ধকর।
কিন্তু সেই রমণীয় প্রকাণ্ড চন্দ্রমণ্ডল মধ্যে চন্দ্র নাই। তৎপরিবর্তে কুন্দ মণ্ডল মধ্যবর্তিনী এক অপূর্ব জ্যোতির্ময়ী দৈবী মূর্তি দেখিল। সেই জ্যোতির্ময়ী মূর্তি সনা চন্দ্রমণ্ডল যেন উচ্চ গগন পরিত্যাগ করিয়া ক্রমে ক্রমে ধীরে ধীরে নিচে নামিতেছিল। ক্রমে সেই চন্দ্রমণ্ডল সহস্র শীতল রশ্মি স্ফুরিত করিয়া কুন্দনন্দিনী মস্তকের উপর আসিল। তখন কুন্দ দেখিল যে সেই মণ্ডল মধ্য শোভিনী আলোকময়ী কিরীটভূষণালঙ্কৃতা মূর্তি স্ত্রীলোকের আকৃতি বিশিষ্টা, রমণীয় কারুণ্য পরিপূর্ণ মুখমণ্ডল, স্নেহ পরিপূর্ণ হাস্য অধরে স্ফুরিত হইতেছে। তখন কুন্দ সভয়ে সানন্দে চিনিল যে সেই করুণাময়ী তাহার বহুকাল মৃতা প্রসূতির অবয়ব ধারণ করিয়াছে। আলোকময়ী সস্নেহাননে কুন্দকে ভূতল হইতে উত্থিতা করিয়া ক্রোড়ে লইলেন এবং মাতৃহীনা কুন্দ বহুকাল পরে মা কথা মুখে আনিয়া যেন চরিতার্থ হইল। পরে জ্যোতির্মণ্ডল মধ্যস্থা কুন্দের মুখচুম্বন করিয়া বলিলেন, বাছা, তুই বিস্তর দুঃখ পাইয়াছিস। আমি জানিতেছি যে বিস্তর দুঃখ পাইবি। তোর এই বালিকা বয়স, এই কুসুম কোমল শরীর, তোর শরীরে সে দুঃখ সহিবে না। অতএব তুই আর এখানে থাকিস না, পৃথিবী ত্যাগ করিয়া আমার সঙ্গে আয়। কুন্দ যেন ইহাতে উত্তর করিল যে কোথায় যাইব? তখন কুন্দের জননী ঊর্ধ্বে অঙ্গুলি নির্দেশ দ্বারা উজ্জ্বল প্রজ্জ্বলিত নক্ষত্রলোক দেখাইয়া দিয়া বলিলেন, ওই দেশ। কুন্দ তখন যেন বহু দূরবর্তী বেলাবিহীন অনন্ত সাগর পারস্থবৎ অপরিজ্ঞাত নক্ষত্রলোক দৃষ্টি করিয়া কহিল, আমি অত দূরে যাইতে পারিব না, আমার বল নাই। তখন ইহা শুনিয়া জননীর কারুণ্য প্রফুল্ল অথচ গম্ভীর মুখমণ্ডলে ঈষৎ অনাহ্লাদজনিতবৎ ভ্রুকুটি বিকাশ হইল এবং তিনি মৃদু গম্ভীর স্বরে কহিলেন, বাছা, যাহা তোমার ইচ্ছা তাহা করো, কিন্তু আমার সঙ্গে আসিলে ভালো করিতে। ইহার পর তুমি ওই নক্ষত্রালোক প্রতি চাহিয়া তথায় আসিবার জন্য কাতর হইবে। আমি আর একবার তোমাকে দেখা দিব। যখন তুমি মনোপীড়ায় ধুল্ল লুণ্ঠিতা হইয়া আমাকে মনে করিয়া আমার কাছে আসিবার জন্য কাঁদিবে, তখন আমি আবার দেখা দিব, তখন আমার সঙ্গে আসিও। এখন তুমি আমার অঙ্গুলি সংকেত নীত নয়নে আকাশ প্রান্তে চাহিয়া দেখো। আমি তোমাকে দুইটি মনুষ্য মূর্তি দেখাইতেছি। এই দুই মনুষ্যই ইহলোকে তোমার শুভাশুভের কারণ হইবে। যদি পারো তবে ইহাদিগকে দেখিলে বিষধরবৎ প্রত্যাখ্যান করিও। তাহারা যে পথে যাইবে সে পথে যাইও না। তখন জ্যোতির্ময়ী অঙ্গুলি সংকেত দ্বারা গগনপান্ত দেখাইলেন। কুন্দ তৎসংকেতানুসারে দেখিল নীল গগনপটে এক দেবনিন্দিত পুরুষ মূর্তি অঙ্কিত হইয়াছে। তাহার উন্নত প্রশস্ত প্রশান্ত ললাট, সরল সকরুণ কটাক্ষ, তাহার মরালবোধ দীর্ঘ ঈষৎ বঙ্কিম গ্রীবা এবং অন্যান্য মহাপুরুষ লক্ষণ দেখিয়া কাহারও বিশ্বাস হইতে পারে না যে ইহা হইতে আশঙ্কা সম্ভবে। তখন ক্রমে ক্রমে সে প্রতিমূর্তি জলবুদ্বুদ্বৎ গগনপটে বিলীন হইলে জননী কুন্দকে কহিলেন, ইহার দেবকান্ত রূপ দেখিয়া ভুলিও না। ইনি মহদাশয় হইলেও তোমার অমঙ্গলের কারণ। অতএব বিষধর বোধে ইহাকে ত্যাগ করিও। পরে আলোকময়ী পুনশ্চ ওই দেখো বলিয়া গগন প্রান্তে নির্দেশ করিলে কুন্দ দ্বিতীয় মূর্তি আকাশের নীলপটে চিত্রিত দেখিল। কিন্তু এবার
পুরুষ মূর্তি নহে। কুন্দ তথায় এক উজ্জ্বল শ্যামাঙ্গী পদ্মপলাশ নয়নী যুবতী দেখিল। তাহাকে দেখিয়াও কুন্দ ভীতা হইল না। জননী কহিলেন, এই শ্যামাঙ্গী নারী বেশে রাক্ষসী, ইহাকে দেখিলে পলায়ন করিও। ইহা বলিতে বলিতে সহসা আকাশ অন্ধকারময় হইল, বৃহচ্চন্দ্রমণ্ডল আকাশে অন্তর্হিত হইল এবং তৎসহিত তন্মধ্য সংবর্তিনী তেজময়ীও অন্তর্হিতা হইলেন। তখন কুন্দের নিদ্রাভঙ্গ হইল। তৃতীয় পরিচ্ছেদ এখানেই সমাপ্ত। আমাদের ধারাবাহিক পাঠ ও আলোচনা বিষবৃক্ষ উপন্যাস, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাসের তৃতীয় পরিচ্ছেদের পাঠ এখানেই শেষ হল। পরের পর্বে থাকবে চতুর্থ পরিচ্ছেদ।